I am Shumona Begum. I am assistant tutor of Rajesh Nightingale Institute of Nursing Sciences. So at first I want to welcome all the aspiring nurses who want to become a nurse. So at first I want to give a small introduction of mine. I am a BSc nurse. I have passed my BSc nursing course from College of Nursing, R.J. Kar Medical College and Hospital. Currently I am employed at Rajesh Nightingale Institute of Nursing Sciences. So students, today we will discuss about the scope of GNM and BSc nursing. হঠাৎ করে এই নার্সিং এ আসার প্রবণতাটা অনেকটা বেড়ে গিয়েছে, কারণ চাকরি। আমরা সবাই পড়াশোনা কমপ্লিট করে চাকরি পেতে চাই এবং দেখা গিয়েছে জেনারেল কোর্সের থেকে যে কোনো ধরনের প্রফেশনাল কোর্সে কমপ্লিট করার পরে চাকরি পাওয়ার প্রবণতাটা অনেকটাই বেশি। ঠিক নার্সিংও তেমন তাই। নার্সিং কমপ্লিট করার পরে চাকরি পাওয়া বা এমপ্লয়মেন্টের সুযোগ অনেকটাই বেশি, সেটা গভর্নমেন্ট সেক্টরে হোক আর প্রাইভেট সেক্টরে। আর এই জন্যে এখনকার ছেলেমেয়েরা, ছেলে এবং মেয়ে বোথ আমাদের এখন নার্সিং এ আসতে চায়। এখন কম্পিটিশন অনেকটাই বেশি। নার্সিং কমপ্লিট করার পরে চাকরির ক্ষেত্রেও কম্পিটিশন অনেকটাই বেশি, কিন্তু তা সত্ত্বেও অন্যান্য কোর্সের তুলনায় নার্সিং কমপ্লিট করার পরে এমপ্লয়মেন্টের সুযোগ অনেকটাই বেশি। এই জন্যই উচ্চ মাধ্যমিক পাশ করার পরে মেয়েরা এবং ছেলেরা উভয়ই এখন নার্সিং কোর্সের প্রতি অনেকটাই ঝুঁকেছে। মেয়েদের জন্য নার্সিং পাশ করার পরে চাকরির সুযোগ অনেকটাই বেশি ওয়েস্ট বেঙ্গলে। অন্তত ওয়েস্ট বেঙ্গলে মেল নার্সের তুলনায় ফিমেল নার্সদের চাহিদা বেশি এবং রিক্রুটমেন্টও বেশি। ফর মেল নার্সেস আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল 2টো গভর্নমেন্ট ইনস্টিটিউশন রয়েছে এবং কিছু প্রাইভেট ইনস্টিটিউশন রয়েছে, কিন্তু ফিমেল নার্স যারা ফিমেল স্টুডেন্ট ক্যান্ডিডেটস রয়েছে তাদের ক্ষেত্রে স্কোপটা কিন্তু অনেকটাই বেশি। প্রথমেই আমরা এতক্ষণ ধরে জানলাম যে নার্সিং পাশ করার পরে আমাদের কতটা এমপ্লয়মেন্টের স্কোপ রয়েছে এবং আমাদের কি কি ধরনের নার্সিং কোর্স রয়েছে। আজকে আমরা যে দুটো নার্সিং কোর্স নিয়ে বেশি ফোকাস করব সেটা হলো জিএনএম নার্সিং অ্যান্ড বিএসসি নার্সিং। এই জিএনএম নার্সিং এবং বিএসসি নার্সিং এ অ্যাডমিশনের জন্য কিছু এক্সাম আছে, সেগুলো পাশ করতে হবে এবং কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। তো প্রথমেই আমি বলতে চাই জিএনএম নার্সিং নিয়ে। তো ফর জিএনএম নার্সিং আমাদের যে এক্সামটা দিতে হবে সেটা হলো এএনএম অ্যান্ড জিএনএম নার্সিং। এটা এক্সামিনেশন নাম। এবছর এই এক্সামটি হবে 29 জুন 2025, জুন মাস। তাহলে হাতে কিন্তু বেশি সময় নেই। এর ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি, কিন্তু খুব শীঘ্রই এই মাসেই এপ্রিল মাসের মধ্যেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তাই যারা যারা ভাবছো জিএনএম নার্সিং করবে তারা অবশ্যই এই পরীক্ষাটি দেবে এই বছর। এই বছরে এই পরীক্ষাতে অ্যাপিয়ার করার জন্য কি কি ক্রাইটেরিয়া লাগে? তোমাকে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং উচ্চ মাধ্যমিকে মিনিমাম 40% নাম্বার পেতে হবে টোটালে। এই সাবজেক্টে আমাদের পরীক্ষার যে বিষয়বস্তু, যে সিলেবাস, সেই সিলেবাসটি আমাদের মূলত 10th স্ট্যান্ডার্ডের কোশ্চেন আসে। এবং কি কি সাবজেক্টে পরীক্ষাটি হয়? লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ, লজিক্যাল অ্যান্ড রিজনিং। যারা অলরেডি এএনএম বা জিএনএম পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের জন্য বলছি যে তোমরা যদি এএনএম জিএনএম নার্সিং এর জন্য প্রস্তুতি নাও তবে তোমরা চেষ্টা করবে এই বিষয়গুলোর উপরে ভালো করে এমসিকিউ, স্পেশালি এমসিকিউ প্র্যাকটিস করার জন্য। মূলত কোশ্চেনটার দুটো পার্ট থাকে, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। এই ক্যাটাগরি 1 এ নেগেটিভ মার্কিং রয়েছে এবং ক্যাটাগরি 2 এ নেগেটিভ মার্কিং নেই। তাই এর জন্য প্রয়োজন বেশি বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করা। তার জন্য অনেক কম্পিটিটিভ এক্সামের বই পাওয়া যায়, সেগুলো প্র্যাকটিস করতে হবে এবং যে সাবজেক্টে ফোকাস করতে হবে সেটা হলো লাইফ সায়েন্স এন্ড ফিজিক্যাল সায়েন্স। লাইফ সায়েন্স এন্ড ফিজিক্যাল সায়েন্সটা আমাদের ঠিক ক্লাস 10 এর যে সিলেবাস সেই সিলেবাস দেখে পড়তে হবে। 75 মার্কস আউট অফ 115 মার্কস, টোটাল 115 নম্বরের মধ্যে এই পরীক্ষাটি হয় এবং 115 নম্বরের মধ্যে 75 নম্বর লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের থেকে আসে এবং বাকি 40 নম্বর আমার আদার্স সাবজেক্ট, ইংলিশ, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং এই ধরনের সাবজেক্ট থেকে আসে। তা যে সমস্ত স্টুডেন্টরা তোমরা চেষ্টা করছো যে এএনএম জিএনএম এক্সামটা ক্র্যাক করবে
তাদের জন্য বলে রাখি তোমরা বেশি ফোকাস করবে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের উপরে। এই দুটো সাবজেক্ট যদি তোমরা বেশি স্কোর করো তাহলে তোমাদের র্যাঙ্ক অনেক বেশি উপরের দিকে থাকবে। এরপরে আমি আসি র্যাঙ্কিং সিস্টেমটা। র্যাঙ্কিং সিস্টেম কিভাবে হবে, যখন এরপরে স্কোর কার্ড বেরোবে যে কে কত নাম্বার পেয়েছো, তোমরা জানো নার্সিং পরীক্ষায় নেগেটিভ মার্কিং রয়েছে। অতএব এই ধরনের কম্পিটিটিভ এক্সামে যে যত লেস নেগেটিভ মার্কস করবে তার স্কোর বেশি হবে, র্যাঙ্ক উপরের দিকে থাকবে। সাপোজ একটা স্টুডেন্ট 50 নাম্বার পেয়েছে আর একটা স্টুডেন্টও 50 নাম্বার পেয়েছে, তাহলে এদের র্যাঙ্কের মধ্যে কে উপরের দিকে র্যাঙ্ক থাকবে, যে নেগেটিভ কম করেছে। একজন 60 নাম্বার পেয়ে নেগেটিভ খেয়ে 50 হয়েছে, আর আরেকজন হয়তো নেগেটিভ করেনি, ও 50টা অ্যাটেন্ড করেছিল এবং 50 নাম্বারই পেয়েছে। তাহলে র্যাঙ্ক কিন্তু তার হবে যে কোনো নেগেটিভ করেনি, এবং যে নেগেটিভ বেশি করছে তার র্যাঙ্ক কিন্তু নিচে চলে যাবে। নাম্বার সেম হলেও র্যাঙ্কিং এর ডিফারেন্সটা কিন্তু এই নেগেটিভ মার্কসের উপরে থাকে। লেস নেগেটিভ মার্কস ইজ দ্য কি টু সাকসেস ইন দিস কম্পিটিটিভ এক্সামস। লেস নেগেটিভ মার্কসের পরে কি ক্রাইটেরিয়া থাকে, দ্য স্টুডেন্টস হু আর স্কোরিং মোর ইন লাইফ সায়েন্স তাদের র্যাঙ্ক উপরে থাকবে। লাইফ সায়েন্সের পরে কোন সাবজেক্টটা দেখা হয়, ফিজিক্যাল সায়েন্স। তাহলে যে সমস্ত স্টুডেন্টেরা নেগেটিভ মার্কস কম করবে, যে সমস্ত স্টুডেন্টরা বেশি পজিটিভ মার্কস লাইফ সায়েন্সে করবে এবং ফিজিক্যাল সায়েন্সে করবে, তাদের র্যাঙ্ক উপরের দিকে থাকবে। তাই আমি তোমাদের বারবার বলে রাখছি যে তোমরা এই লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স ক্লাস 10th এর সিলেবাসের উপর সেটা ভালো করে প্র্যাকটিস করবে, এবং যে অ্যাডিশনাল সাবজেক্টস গুলো রয়েছে 40 মার্কস